হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর আর তোমরা শুনছো পাঁচ ফোড়ন, জানা অজানা গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, এ ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো গোছে প্রহরী হওয়ার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামা বাড়ি থেকে স্কুলে পড়তো। 4th ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া ছেড়ে দিল। বলল, ছোট ছোট ছেলেরা উঠবে নিচ থেকে আমার ক্লাসে, তাদের সঙ্গে পড়তে লজ্জা করে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামা বলল, লেখাপড়া যদি না করো বাবু, তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে? বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসলো, তখন তার বয়স 14-15 বছর। অজপাড়াগেই বাড়ি, সেখান থেকে চাকরি পাওয়ার চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমের কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফ শিখতে, তাহলে রেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা টেকিকলও আনিয়ে দিয়ে গেলেন, আর টেলিগ্রাম শেখবার একটা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আর একটা মজা ছিল তার, সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত। যেমন হয়তো ছেলেদের দল তাদের বাড়ির সামনে কদবেল গাছে উঠে মহা হইচই করছে, ও এসে গম্ভীর মুখে বলল, এই সব নাম, গাছ থেকে নাম। কদবেল তো খাচ্ছিস, এদিকে যে ঘরে অনেকের চাল নেই, শেকড় রাখিস। শুধু কদবেলে কি পেট ভরে? যা, হাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা কর কি। বামাচরণে বিজ্ঞ ধরনের কথাবার্তার বেশ কাজ হলো। পাড়াগে জায়গা, সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে তার বাপ মার অবস্থা ভালো নয়। অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময় ওর ভগ্নিপতি এসে ওকে টেকিকল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংস মনে দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত বামাচরণ দিনরাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে টেকিকলটাতে টরে টক্কা অভ্যাস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, দোল নেই, রাস নেই, শনি রবিবার নেই, কি সে অমাবস্যা। দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধ হয় এত অধ্যবসায়, এত মনোযোগ দেখাননি। তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুক না গিয়ে। বছরখানেক টেলিগ্রাফ শেখার পর বামাচরণ রেলের চাকরির চেষ্টা করল, কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না। গায়ের ছেলেদের সে বলতো, জানিস, আর রেলে টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে, তার নিজের হাতে সই আছে। ছেলেদের মধ্যে 2-1 সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত, কি লিখেছে বামাচরণ দা? লিখেছে, এখন চাকরি হবে না, পোস্ট খালি নেই, খালি হলে জানাবে, দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে 2বার উঁচু করে উড়িয়ে দিয়ে বলতো, এই দেখো। কিন্তু এত করেও কিছু হলো না। মাসের পর মাস কেটে গেল। টিআই সাহেবের সেই চিঠি আর পৌঁছলো না। হঠাৎ মেঘভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজিদারি কাছারির নাজির। যখন তিনি মেহেরপুরে
সে সময় বাম্পার সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুব খাতির করত, ভালোবাসত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধ মণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন, বাম্পার সাহেবকে তো আমিই কাজ শিখিয়েছি। ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসেছে তখন। ট্রেজারি অফিসে হিসাব রাখতে রাখতে জান বেরিয়ে যেত। আমায় বলতো, শোনো নাজির, এ আমার পোষাবে না। কাজা আফিমের হিসাব রাখতে আর ওজন করতে করতেই প্রাণ বেরুলো। কত কষ্টে বুঝিয়ে স্যারকে শান্ত করলাম। সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি। সবাই হা করে থাকত। পেনশনও ভোগ করছেন আজ প্রায় 22-23 বছর, কি তার বেশি। বামাচরণের বয়স যখন 18-19 বছর, তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বাম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছেন। তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বাম্পার সাহেবও আর ছোকরা নেই, 50-এর ওপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলেন, আমি তোমার কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল। খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা একগাল হেসে সকলকে ব্যাপারটা জানালো। বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। গায়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরে বারান্দায় বসে, তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন। সাহেব বললে, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ। বামাচরণ চাকরি করতে গেল, সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন। কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূর দেশে একলা পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিল। মাস দুয়েকের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল লোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পরে বাঘের ভয়, জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয়। সেখানে কি এই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললেন, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে। আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয়। কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল, না জানিয়ে চাকরি ছেড়ে আসায়। সাহেবের আদ্দাদি বললেন সাহেবের এখন দেখা করবার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল, তারপর আর বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল, বামাচরণেরও বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন, দু একটা ছেলেপুলেও হলো। গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো, তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে, দু একজন ভালো চাকরিও পেয়েছে। বাপের পেনশনের টাকায় সংসার একরকমের চলতো। বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়তে বামাচরণ চোখে অন্ধকার দেখল। নিজের ছেলে মেয়ে 2-3টি, এক বিধবা ভাগ্নি বাড়িতে, আরও 2-3টি ছেলে মেয়ে, বৃদ্ধ মা, অনেকগুলি পুষ্যি খেতে, চলে কিসে এতগুলি প্রাণীর? এসব কথাই ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে। বেলা পড়ে এসেছে, কচুরিপানার দামগুলো উজান মুখে চলছে, বোধহয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে। রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। নদীর বড় বাঁকের মুখে, জায়গাটা চারিদিকে নির্জন। এখন তার মনে হয়
খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ প্রায় 14-15 বছর হবে। হঠাৎ তার নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া, হাত 30-40 উঁচু। সে যেখান থেকে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে, বোধহয় 2-1 দিন হলো। সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোতা। বামাচরণের চট করে মনে পড়ে গেল, সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে ওই বাঁকের মুখে আগে, বহুকাল আগে, খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল, অনেক লোকের বাস ছিল। কলসিটা জমির উপর থেকে হাত 4-5 নিচে পোতা অবস্থায় রয়েছে। সেকেলে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত। এ নিশ্চয় টাকার কলসি। বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখল আর কেউ এদিকে ওদিকে আছে কিনা। স্থানটা নির্জন, অন্য লোক এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়। তাছাড়া মোটে কাল রাত্রে ওই ভাড় ভেঙেছে। কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি? কেই বা তারপর এসেছে এদিকে? অবশ্য নৌকা থেকে দেখতে পাওয়ার কথা, কিন্তু জেলে ডিঙ্গি এত দূরে আসে না। গা থেকে ওই কদমতলা পর্যন্ত ওদের দৌড়, এত দূরে কেউ কোমর জাল পাতে না। বামাচরণ আর সেখানে দাঁড়ালো না, ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো। তাকে এখানে কেউ না দেখে ফেলে। বাড়িতে এসে সে ভাবতে বসলো, এখন সে কি করবে। আজ রাত্রে অবশ্য কলসিটা তুলে আনতেই হবে, কিন্তু সে একা কি করে পারবে? জমির উপর থেকে খাড়া ওঠা অসম্ভব। যদি শাবলের গায়ে কলসিটা নদীগর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথাও ভেসে চলে যাবে, নয়তো জলে ডুবে যাবে। তা নয়, নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত, তারপর সন্তর্পণে খুঁড়ে কলসিটা বার করতে হবে। তাতে অন্তত 2জন লোকের দরকার। মই নিচে থেকে একজন ধরে থাকা চাই। কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়ার দরকার। অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করল। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে, খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বলল, তোর মাকে বলিস নে, রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতা পুত্রে মই, শাবল, একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো। বুকের ভেতর টিমটিম করছে বামাচরণের। কি জানে কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসেছে, কেন এসেছে তার বাবা তাকে বলেনি, কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল। নিশ্চয় জেলেরা কোথাও জলের ভেতরে বড় মাছ জিইয়ে রেখেছে। সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে। কিন্তু মই কি হবে? জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল। বাবাকে বলল, বাবা, এত দূরে তো জেলেরা কোমর ফেলে না, এ তো চটকা তোলার বাঘ। তার বাবা ওর মুখের দিকে চেয়ে বলল, জেলেদের সঙ্গে আমার কি দরকার? নে, মুইটা এখানে বেশ করে লাগা। অতি কষ্টে বামাচরণ মই বেয়ে উপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে। পাড়ের উপর মই দিয়ে উঠে কি হবে? কি আছে ওখানে? সে একটু হতাশ হয়েছে। বড় মাছ নয়, তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুঠো ঘাসের শেকড় তুলতে এসেছে। অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয়, সে জানে। তারও ভয় হচ্ছিল। চারিদিকে অন্ধকার, নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে।
এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলে। শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয়। নিতাইয়ের গা ছমছম করে উঠল। তার বাবা উপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো। সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না। বাবা কি খুঁড়ছে? এবার সে বলল, কি বাবা, মুথোর শেকড়? চুপ কর না, মই ধরে থাক। তোর সে কথায় দরকার কি? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যে ময়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অস্বস্তি বোধ করছিল। বাবার ভয়ে কিছু বলতেও পারছে না। অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল। নিতাই অবাক হয়ে বলল, কি বাবা এতে? চুপ কর না, বল চেঁচামেচি। তোর সব কথায় কি দরকার? শাবল আর মইটা নিতে পারবি একলা? কেউ না দেখে এর জন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামের চৌকিদার পাহারা দিতে বার হয়। কি জানি, যদি সে এই অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনে পড়ে যায়। বামাচরণের বুকের মধ্যে টিমটিম করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো ভারী জিনিসে ভর্তি। কলসির মুখটা একটা ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণভাবে এঁটে গেছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিল। স্ত্রীকে বলল, একটা আলো নিয়ে আসো তো। ওর আর বিলম্ব সইছে না, এক্ষুনি কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাজ ভাঙা সেকেলে লণ্ঠন নিয়ে উঁচু করে ধরল। বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল, কলসিতে কি আছে? অধীর কৌতূহল ও আগ্রহে বামাচরণ শাবলের একঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কালো আলকাতরার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেই ছত্রাকারে ছড়িয়ে পড়ল। নিতাইয়ের মা অবাক। স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে? বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট, তবে সব বৃথা? রূপোর গুঁড়োও এতটুকু নেই কলসিটাতে। কোথায় এক কলসি টাকা বা মোহর? আর তার বদলে এগুলো কি? কালো কালো অদৃষ্ট একেই বলে। সারা রাত্রি বামাচরণে ঘুম হলো না। সত্যি তার অদৃষ্ট ভালো নয়। এমন জায়গায় পোতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাতরা। না হলে বাম্পার সাহেবের দেওয়া অমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে? পেয়ে হারানোই তার অদৃষ্ট। পরদিন সকালে লোকজনকে আলকাতরার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না। অবশেষে মামুদপুরে বাজারে বুড়ো কবিরাজ মশাই দেখে বলেন, এ পুরনো ঘি, বহুকালের পুরনো ঘি। কতটা আছে? এর দাম খুব। বিক্রি করবে? কলকাতায় বউবাজারে সেনেদের দোকানে পেলেই নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো। বউবাজারে সেনেদের মস্ত বড় কবিরাজি দোকান। সারা ভারতবর্ষ কেন, পৃথিবীর সঙ্গে তাদের কারবার। ঘি দেখে তারা বলে, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো। অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল? বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করল। তারপর দর দুস্তুর চলল। ওরা 7 টাকার বেশি দর দিতে রাজি নয়। তারপর উঠল 10 টাকায়। তার বেশি কিছুতেই নয়। বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ 2 টাকা সেরেও জিনিসটা দিয়ে ফেলত। একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ ধরে তাদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি খৈরাগড়ের রাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম।
রাজার মায়ের বয়স হয়েছে, হাফ কষের অসুখ। এই পুরনো ঘি কিনতেই আমি এসেছিলাম। এত বছরে পুরনো ঘি কলকাতার কোনো দোকানে নেই। আমি আপনাদের জিনিস নেব, 100 টাকা সেরে দাম আমি দেব। ওজন করুন মাল। এ কলসিতে মোট 12.5 সের ঘি ছিল, কিন্তু আদত কলসিটাতে বোধ হয় আরো বেশি ছিল, কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে এনেছিল। ঘি বিক্রি করে মোট পাওয়া গেল 1250। যদু চক্রবর্তীর জ্যোতিষ ছিল বড়, সে মিথ্যে বলেনি। এখনো তো বামাচরণে অনন্তকাল পড়ে আছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি?